স্বরাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের বৈঠক হয়েছে আমাদের দেশে। মানে পৃথিবীর সেরা কৌতুক। মানে পৃথিবীর সেরা কৌতুক ছাড়া আর কি। যে পাকিস্তানে প্রত্যেক জুম্মাবারে তাদের তাদের মসজিদে বোমা হামলা হয়। প্রতিদিন কোথাও না কোথাও ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা হয়। গতকালও ৪২ জন পুলিশ আর সেনাবাহিনীর লোক মারা গেছে। এছাড়া নিয়মিত তারা মরছে এবং মারছে। যেই দেশে মসজিদ পাহারা দিতে হয় এলএমজি নিয়ে, এসএমজি নিয়ে, বহু আগে থেকেই। যেই দেশের আফগানিস্তানের সীমান্তবর্তী নিজেদের কোনো কর্তৃত্বই নেই, টিএলপি, টিটিপি এদের অত্যাচারে পাকিস্তানের সরকার অস্থির। সেই দেশের সরকারের কাছে যাদের দেশে যাদের শহরে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আল কায়েদার লাদেনকে পাওয়া যায়, যেই দেশ নিজের সন্ত্রাস উৎপাদন ও রপ্তানি করে সারা দুনিয়া তা জানে, সেই দেশের কাছে ঢাকাকে সেফটি রাখার জন্য সহায়তা চায়। কে? তাও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শুনেন কি বলছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন পাকিস্তানের কাছে সেফ সিটি ও পুলিশ প্রশিক্ষণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এছাড়া আরো দেখেন, এখানেই ক্ষান্ত না। এছাড়া আবারও বলি শিরোনাম, পাকিস্তানের কাছে সেফ সিটি ও পুলিশ প্রশিক্ষণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এটা পৃথিবীর সেরা কৌতুক না? এই শতাব্দীরও সেরা কৌতুক হতে পারে। এছাড়া নিরাপত্তা সহযোগিতা, যারা নিজেরাই নিজের দেশে নিরাপদ রাখতে পারে তার কাছে নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান প্রতিরোধ, নগর নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। এবার আসি মাদক চোরাচালান প্রতিরোধ। আপনারা জানেন যে 25 টন পপি বীজ বাংলাদেশে চলে এসেছে, ধরা পড়ছে এটা। আর তাহলে যেগুলো ধরা পড়ে নাই তাগুলো কত আসছে? যে দেশ আফিমের বীজ বিক্রি করে সেই দেশের কাছে এরা সহযোগিতা চায়। বলেন এখন কি করবেন? আর কিছু করার আছে? বলেন, কিছু চাওয়ার পাওয়ার আছে কিনা? বলেন, আপনাদের বলেন, কি বলবো আর? কি আর বলবো? আপনারাই বিচার করেন। মাদক চোরাচালান প্রতিরোধ হাস্যকর ব্যাপার। পাকিস্তানের আইএসআই সারা জীবন আফগানিস্তান থেকে এই আফিম এনে বিক্রি করেছে। সেই পাকিস্তানের কাছ থেকে চাচ্ছে মাদক প্রতিরোধ, নগর নিরাপত্তা। পাকিস্তানের গোয়াই খালে আর বিলে, তার নগরের নিরাপত্তায় খালে বিলে এক পয়সার ভরসা নাই। যেই দেশের সেনাবাহিনীর লোকজন হেলিকপ্টার ছাড়া চলে না, ভয় সেনাবাহিনীর লোক। বেলুচিস্তান থেকে যারা আসে ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই বিমানে আসে, কেউ রেলে বা রোডে আসে না, কারণ জানে যে তাদের অবস্থা খারাপ, তাদের কোনো নিরাপত্তা নেই, নিজেরাও জানে। আর সেই 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 নগরের কাছে, সেই নগরের যে যার নিজের নগর নিরাপত্তা নাই, তার কাছে ছিল নিরাপত্তা। হাসবো না কাঁদবো? এবার আসেন রোহিঙ্গা সংকট। এটা কোথায় করেছে জানেন? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত মঙ্গলবার অনুষ্ঠিত দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে এসব আলোচনা হয়। কোন দেশ? বড় ভাই পাকিস্তান, ছোট ভাই পূর্ব পাকিস্তানের আলোচনা হয়েছে। মজার বিষয় হলো যে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। আচ্ছা, পাকিস্তান বাংলাদেশের রোহিঙ্গা সংকটে কি করতে পারবে? আমার বোধে আসে না। একটা কমন সেন্স দরকার। পাকিস্তান বাংলাদেশের রোহিঙ্গা সংকটে কি করতে পারবে? এটার বার্মা, চায়না বাংলাদেশের বিষয়। কারণ চায়নার সাথে এই বার্মার যারা এদেরকে বিদায় করেছে, চায়নার সাথে তার সম্পর্ক ভালো। তারপরে চায়নার সাথে আলাপ করেন। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। কি আলাপ? কোন রোহিঙ্গা? এই রোহিঙ্গাদের যদি শেখ হাসিনা জায়গা না দিত, তখনই শেখ হাসিনা সরকার পতন ঘটে যাইত। এই বাংলাদেশের মানুষ তখন বলছে মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, জায়গা দিতেই হবে। সবাই গেছে। আমরাও গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রথম মিছিল করেছিলাম। আমার স্পষ্ট মনে আছে, গণজাগরণ মঞ্চ মিছিল করার পরে আমরা নাইপির মিছিল করেছিল। সবার আগে গণজাগরণ মঞ্চ মিছিল করছিল। এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই চাইছিল রোহিঙ্গারা বাংলাদেশে আসুক, কমিউনিস্ট পার্টি সহ। এখন রোহিঙ্গা আসার পরে কেমন লাগে? জমে গেছে না খেলা? এই রোহিঙ্গারা সারা পৃথিবীতে যেখানে যায় গাদ্দারি করে, যে নিজের দেশের প্রতি গাদ্দারি করেছে, সৈন্য দেশের প্রতি গাদ্দারি তো করবে। এরা দেখবেন খালেদা জিয়া, জামাত, বিএনপি এদের সমালোচনা করে না। আমি 3 দেশের রোহিঙ্গার সাথে আমার দেখা হয়েছে। এরা তো জানতো না, এরা বুঝে নাই আমি বাংলাদেশি।
এরা বাংলাদেশ শেখ হাসিনাকে গালাগালি করে। আওয়ামী লীগকে আচ্ছা ওরা কেমনে জানলো? ওরা এই শিখানটা শিখাইলো কে? অথচ শেখ হাসিনা সরকার এদের জায়গা দিছে। এদের শিখাইলোটা কে? যে শেখ হাসিনাকে গালি দিতে হবে। আর এদের কথা কি বলব? আচ্ছা, আরেকটা ভারত প্রসঙ্গে আসতেছিল যে ভারতের মুসলমানরা কিভাবে ওটা আরেক পর্বে অন্য বিষয়ে আলোচনা করব। আসতেছি একটু পরে। আবার ১ ঘন্টা পরে আসতেছি লাইভে। আচ্ছা, রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা সংকটে এরা কি করতে পারবে? ৭০,০০০ রোহিঙ্গাদের পাসপোর্ট দিয়েছে বাংলাদেশ সরকার। সৌদি আরবের কানমলাত কানমলার ডর ইউনূস সরকার দিয়ে দিয়েছে। সেটার প্রতিবাদ কেন করল না এই সরকার? বাংলাদেশের কোন চিঙ্কুবাম। আচ্ছা ধরেন ৭ জন ভারতীয়কে যদি নাগরিকত্ব দিত বাংলাদেশ এতক্ষণ কি হইতো? কিয়ামত হয়ে যেত। বা ৭ জন রোহিঙ্গা হিন্দুদের নাগরিকত্ব দিত বাংলাদেশে। কিয়ামত হয়ে যেত পাসপোর্ট দিলে। রোহিঙ্গা হিন্দু বাংলাদেশে ২০০ পরিবার মাত্র। তাদের খাবার পর্যন্ত দেয় না ঠিকমতো। খাবার দেয় না। কয় ভারত চলে যাও, ভারত চলে যাও। খাবার দেয় না। আর বাংলাদেশের অফিসিয়ালি ডিক্লেয়ার্ড ৭০,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট দিয়েছে সৌদি আরবের কথায়। কি বুঝলেন? এদের সৌদি আরব কে নিয়ে গেল? বাংলাদেশ থেকে এরা সৌদি আরব কিভাবে গেল আমাকে বুঝায় বলেন। ৭০,০০০ রোহিঙ্গা। এরা নাকি গরিব, এদের নাকি টাকা পয়সা নাই, এরা নাকি না খায় মরে। তাহলে ৭০,০০০ এই রোহিঙ্গা কেমনে সৌদি আরব গেল? ৫,০০,০০০ ৬,০০,০০০ টাকা নিচ্ছে তো কেউ যেতে পারে নাই। বাংলাদেশেরই তো অসংখ্য মানুষের স সাধ্য নাই ৫,০০,০০০ ৬,০০,০০০ ৭,০০,০০০ টাকা দিয়ে সৌদি আরবে যাবে। এরা কেমনে গেল ভাই? এদের তো কেউ সুদে টাকা দেয় নাই। এরা তো কেউ জমি বেচে নাই, কেউ এদের জামিন হয় নাই, এরা বিয়ে আঙ্গাও করে নাই। গেল কেমনে? আর সৌদি আরবের কথায় ৭০,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট দিল বাংলাদেশ। কেন দিল? সংসদে আলোচনা হয়েছে বা পত্রিকায় কলামে সমালোচনা হয়েছে। বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীর বিরোধিতা করেছে? করে নাই। বাংলাদেশের কোনো আইনবিদ এর কথা বলেছে? ও সৌদি আরবের সৌদি আরব যখন ঘাড়ে ধরবে তখন কোনো সমস্যা নাই। তখন সার্বভৌমত্ব নষ্ট হয় না। পাকিস্তান নিজেই ভিখারি রাষ্ট্র হিসেবে পাকিস্তান সারা পৃথিবীতে ভিখারি রাষ্ট্র হিসেবে পরিচিত। সেই রাষ্ট্রের কাছে আপনি কি সহযোগিতা চাইতে পারেন? আমার তো বোধে আসে না। বাংলাদেশের রপ্তানি উগান্ডার নিচে চলে গেছে। হুম। সবচেয়ে মজার বিষয় তারেক রহমান বলেছেন, "আমাদের দেশের কাঁঠাল অত্যন্ত জনপ্রিয়। চীনের মানুষও কাঁঠাল খুব পছন্দ করে। ইনশাআল্লাহ আমরা এই দেশ থেকে তাদের কাছে কাঁঠাল রপ্তানি করব।" তারেক রহমান প্রধানমন্ত্রী। এই তো আগের নিউজ। আচ্ছা, ওই শেখ হাসিনা যখন কাঁঠালের কথা যে বলেছিলেন, মনে আছে? হাইরে, হাইরে টিটকারি দিয়েছিলেন মনে আছে? ট্রল কত না করেছিলেন। তারা এখন কোথায়? যে সকল জামাতি, হেফাজতি, আমার বিএনপির ভাবির পোলারা এই যে শেখ হাসিনা যখন বলেছিল কাঁঠালের কথা অনেকের তো পিত্তি জ্বলে গিয়েছিল। হায়, হায়! আমগরে কি শোনাইলো শেখ হাসিনা। এখন ভালো লাগে। তারেক রহমান ওই কথা বললে ভালো লাগে না? শেখ হাসিনা বললে তারেক রহমান বললে আরাম, শেখ হাসিনা বললে হারাম, তাই না? এখন তারা কোথায়? যারা শেখ হাসিনা কাঁঠালের কথা বলে সমালোচনা করেছিলেন। আমার অনেক শুভাকাঙ্ক্ষী এটা নিয়ে সমালোচনা করেছেন। তারা এখন কোথায়? একটু এখানে ট্রল করে দেখান। এই যে দেখেন, পাকিস্তানে হামলায় সেনা ও পুলিশের ৪২ জন সদস্য নিহত। সেই দেশের কাছে নিরাপত্তা চায় আমাদের। সেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কি আর বলবো রে ভাই? হাসবো না কাঁদবো না বুঝে পারতেছি না। একটা অদ্ভুত ব্যাপার, এই যে একজন ডাক্তার, তার নাম হইল ডাক্তার আসিফ জানোয়ার। ও না, থুকু আসিফ আনোয়ার। ডাক্তার আসিফ জানোয়ার নাকি আসিফ আনোয়ার পোস্ট দিয়েছে, "এমন নারীকে বিয়ে করুন যে ঘরের চৌকাঠ পার হতে চাইলে আপনার অনুমতি প্রয়োজন বোধ করবে। নারী কি তোমার দাস?" এরা আবার ডাক্তার হয়েছে। এরা হইলো বাই চান্স ডাক্তার। এদের হওয়ার কথা ছিল কওমি মাদ্রাসার খাদেম, মসজিদের খাদেম, কওমি মাদ্রাসার তালেবে ইলম, সমানে ওই যে বলাৎকার হবে আর না হলে বলাৎকার করবে। এরা বাই চান্স ডাক্তার হয়ে গেছে। এদের রূপ কিন্তু পাল্টে নাই। এইজন্য আমি বলি, অনেকে আমার কথা সমালোচনা করেন। আমি বলি কিন্তু যে মুসলমান মদখোর হোক, লম্পট হোক, সন্ত্রাসী হোক, খুনি হোক, বদমাইশ হোক, বাটপার হোক, সুদখোরি হোক, যাই যত আকাম করুক, আর যত মূর্খ হোক আর যত বড় উচ্চশিক্ষিত হোক, মুসলমান কিন্তু মানুষ হয় না। আমার এই কথাই জানি আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আমার সাথে আমাকে ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী বলবেন। একজন ডাক্তার এই কথা বলেছে। একজন নারী কি তার দাস না দাসী? তার কথায় উঠবে বসবে? তার কথা অনুমতি নিতে হবে কেন? আবার কেউ বলে মুসলমান পড়ালেখা কম করছে তাই জঙ্গি হয়। ভারতে যে ডাক্তার ধরা পড়লো তার মাসে ৩-৪ লাখ রুপি ইনকাম। সে জঙ্গি হয় নাই? বুয়েটের পোলাপান জঙ্গি হয় না? ওরাও কি মূর্খ? ভারতে না হয় নির্যাতিত, বলে ভারতে নির্যাতিত হয়ে জঙ্গি হইছে। এটাও আবার যুক্তি দেয় বামপন্থীরা। তো বাংলাদেশেও মুসলমান কি নির্যাতিত, এখানে জঙ্গি হয় কেন? ঘটনা কি? পাকিস্তানে মুসলমানও কি নির্যাতিত, ওখানে জঙ্গি হয় কেন?
কি কারণে? একটু বলবেন কি? অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপে যারা যায় তারাও কি নির্যাতিত? এখান থেকে অ্যাজাইলাম নিয়ে গেছে। গিয়ে অ্যাজাইলাম চেয়েছে, সেখানে থেকেছে। সেই দেশেরই ক্ষতি করে। ওরাও কি অর্থনৈতিক কারণে? এইজন্য বলি। এইজন্যই চায়না বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ডিজিজ, মেন্টাল ইলনেস। এটা আমার কথা না। আমার উপরে যতই ক্ষেপেন, হাইরে আমারে গালাগালি করে মেসেজে। ভয়েস শেষে যখন দেখি না ভয়েস মেসেজও পাঠায়। ভয়েস মেসেজ পাঠায় গালাগালি করে। আমি বলেছি এটা এই যে দেখেন ডাক্তার, এ তো জঙ্গি। এই মানসিকতা জঙ্গি। এই যে এই ডাক্তার, যে ডাক্তার আসিফ জানোয়ার নাকি আসিফ আনোয়ার ফেসবুকে যে পোস্ট করেছে, এ ডাক্তার হইল কিভাবে? এর তো কবিরাজ হওয়ার কথা। এর তো ঝাড়ফুঁক দেওয়ার কথা। যে এই দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার এই কথা বলে, ওই দেশে যে এইজন্যই বলা হয়েছে এই দেশে কিভাবে জঙ্গিবাদ ছড়িয়ে গেছে এখন দেখেছেন? এ কিন্তু পড়ছে শিবিরের কোচিং এ। তারপরে হয়ে গেছে লামাযাবি। তারপরে লামাযাবি মাইন্ড সেটআপ। লামাযাবি মানে চরম নারী বিদ্বেষী। হতে হবেই আপনাকে। নইলে হইতে পারবে না। এরা আবার শিক্ষিত। দেশটা এইভাবে জঙ্গিবাদ এবং মৌলবাদের দিকে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের বুদ্ধিজীবীরা কোনো দায়িত্ব পালন করেন নাই। যেই দেশের একজন ডাক্তার এই ধরনের জঙ্গিবাদী চেতনা নিয়ে থাকে, তার কারণ কি? কারণ এই দেশে এই দায় বুদ্ধিজীবীদের। এই দায়ও কি শেখ হাসিনার? এখন বলেন যে শেখ হাসিনাও এর জন্য দায়ী। একটা ডাক্তার যখন মৌলবাদ, শেখ হাসিনা এর জন্য দায়ী। বলেন। ওই ডাক্তারের শেখ হাসিনা পড়াইছিল ইউনিভার্সিটিতে? তার মেডিকেল কলেজে কি শেখ হাসিনা পড়াইছিল? ডাক্তার কারা? আছে না? ২ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এই যে কেসকি বান্দিরপোলা শাহরিয়ার হাসানে বলছে ৭১ এ ১,২০,০০০ বিহারিকে বিনা অপরাধে হত্যা করেছে, তার বিচার আজও হয়নি। আমি জানতাম যে কেসকি বান্দিরপোলা শাহরিয়ারটা, বুঝতে পারছেন? ছবি দেখাইতে পারি না কেন জানেন? আমি ভিডিও ছবি দেখাইতে চাই। পারি না কেন জানেন? যদিও নিজে পারি না। টেকনিশিয়ানের মাধ্যমে দেখা যায় টেকনোলজি বুঝে। সমস্যা হইলো আমরা চুন থেকে পান খসাইলে আমাদের কপিরাইট দেয়। ফেসবুকের ছবিতে পুরনো ৫ বছর আগের ছবি কপিরাইট বানায়। মানে কিছু আমরা দেখাইতেই পারি না। আমাদের পিছনে এই পেয়ারা পাকিস্তানি জঙ্গিরা, হেফাজতিরা, জামাতিরা, এদের যে আইটি টিম এবং সরকারের আমাদের পিছে লেগেই থাকে। আমরা একটু ভুল করলেই কপিরাইট। অলরেডি আমার ফেসবুকে কপিরাইট দেওয়া হয়ে গেছে। কোনো কিছুই দেখাইতে পারি না। ফেসবুকে পোস্ট দিয়েছি ৫ বছর আগে কোন ছবি। ছবির মধ্যে ফেক কপিরাইট দিয়ে বসেছে। সেজন্য এগুলো দেখাইতে পারতেছি না আপনাদের। এমনিতে আমি টেকনোলজিতে দুর্বল, আমি বুঝি না। আশা করতেছি আমার টেকনিশিয়ান যে টেকনিক্যাল বিষয় বুঝে, যে এডিটর হিসেবে যোগ দিবেন পার্মানেন্টলি, তারপর থেকে আপনাদের দেখাইতে পারবো। এর আগে আসলে আমি পারতেছি না। ঠিক আছে? বা সেটা আরো আমরা গবেষণা করতেছি কিভাবে কপিরাইট যাতে না পড়ে। কালকে ওই যে কাশেম চাচার ভাতিজার ওইখানে চ্যানেল 16 এ আমরা ইউনুসের বইটা ওই যে আ পলাশ পলাশ সাহেব এবং আ আরে, আরেক দাদা আমাদের, উনি একজন সাংবাদিক বাংলাদেশে আমাদের, প্রবীর দা, এই ২ জনে যে বইটা লিখেছেন ওই বইটা নিয়ে আমরা আলোচনা করেছি। কপিরাইট দিয়ে সেটা কপিরাইট দিয়েছে কি করবে? মানে আমরা খুবই বিপদে আছি রে ভাই। মানে ইউনুসের সমালোচনা, জামাতের সমালোচনা করাই যায় না। করলে আমরা বিপদে পড়ে যাই। তা আমাদের পিছে তো আর লক্ষ টাকার ইনভেস্টর নাই। আমাদের পিছে তো আর আমাদের জন্য তো আপনার কি বলে টিম তো নাই। যারা টেকনিক্যাল বিষয় দেখবে। আমাদের তো আইটি সাপোর্ট নাই। বলছে এর আগে জানতাম এই শাহরিয়ার কবির বলছে ৭১ ১,২০,০০০ বিহারকে বিনা বিচারে হত্যা করেছে, তার বিচারও আজও হয়নি। মানে ৩০ লাখ মানুষ মারছে, ওই বিচারের চিন্তা নাই। জামাতি তো এই কেসকে বান্দির পড়লো অরিজিনালি জামাতি, অরিজিনালি কামের বেটি পোলা। এখন দেখি যে বিহারির পোলাও। এর আগেও একবার কমরেড আনু বিহারি গিয়েছিল বিহারিদের বিচার নিয়ে সেমিনারে যোগ দিয়েছিল। এই কমরেড আনু বিহারি বেদে কিন্তু মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলতে রাজি না এরা কেউ। সবচেয়ে মজার বিষয়, খেলাধুলা নিয়ে কিছু বলতে চাই না, তবু বলতে হয়। মানে কত বড় পাগল হইলে ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে থানায় নোয়াখালীর তরুণ মামলা করতে গেছে। কত বড় উন্মাদ হইলে এটা সম্ভব। হুম। আরো একটা মজার বিষয়। সেটা হলো যে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে হাজারো নারী উদ্যোক্তার বাসায় গ্রামীণ ইয়েমেন ফাউন্ডেশন। বুঝতে পারছেন তো কোন বাটপার সেখানে চলে গেছে? এই যে ইউনুস। এই ইউনুস সেখানেই যাবে যেখানে গরিব মানুষ শোষণ করা যাবে, রক্ত চোষা যাবে, সুদ খাওয়া যাবে, মানুষের রক্ত চিপে পয়সা নেওয়া যাবে। সেইখানেই ডক্টর ইউনুস তো আমেরিকায় গিয়ে ফাউন্ডেশন বানায় না। একবার বিদেশে গিয়েছিল। ইউরোপের কোন দেশে গিয়ে পুঁজি পাট্টা হারায় ফেলছে। কারণ ওই দেশের মানুষ এত পাগল হয় নাই যে ৩৪% সুদ দিয়ে তোমার কাছে টাকা নিবে। সারা পৃথিবীতে গ্রামীণ ফাউন্ডেশন নিষিদ্ধ করে। এই গ্রামীণের এই এনজিও যারা ৩৪% ইন্টারেস্ট, এদের নিষিদ্ধ করা উচিত। দ্রুত নিষিদ্ধ হয়ে গেছে ইয়েমেনে। কারণ ওই যে ইয়েমেনে গরিব। চিন্তা করে দেখেন, যেখানেই গরিব মানুষ সেখানে গিয়ে এই ডক্টর ইউনুসের মতো পাটপাড়ারা সেখানে গিয়ে শোষণ শুরু করে দেয়। আমাকে ফাইনালি করার কথা ছিল এবং আমি প্ল্যানও করেছিলাম যে ভারতে মহাভারত মানে মাইক্রো ক্রেডিট নামে একটা করতে চেয়েছিলাম। কিন্তু ওটা করব না। কারণ মাইক্রো ক্রেডিট মানে মানুষকে খুব শোষণ করে। এটা পাটপাড়ি। ওটা করব না। ব্যাংক করতে পারলে করুন, নইলে নাই। করব না কোনোদিন। আর বাংলাদেশে আমার মাইক্রো ক্রেডিটের জন্যে একজন আমাকে প্রস্তাব দিয়েছিল।
ইনভেস্টও করতে চাইছি, আমি করি নাই। করতে গিয়ে করি নাই। আমার কাছে আমি পারলামই না। না করে আরেকবার করতে গেছি, সব রেজিস্ট্রেশন সব করব। সকল পরিকল্পনা আমরা কনফার্ম করছি বাংলাদেশে মাইক্রো ক্রেডিট খুলব। এই যে গ্রামীণ ব্যাংকের মতো বা আশার মতো। ভাই আমার মনে টানে নাই। মানুষকে এত শোষণ আমি করতে পারব না ভাই। পারবই না আমি এত শোষণ, জুলুম করতে পারব না। এইখানে আমার সেই শুভাকাঙ্ক্ষীরা আছে যারা আমাকে শুরুতেই তারা আমাকে ৳১০ কোটি দিতে চেয়েছিলেন। যে যাতে মাইক্রো ক্রেডিট ওখানে খুলি বাংলাদেশে। আমি বলছি, "পারব না। অন্য কিছু করব।" অন্য কিছুতে আমরা হাত দিয়েছি। এটা করতে পারব না। পারবই না আমি। ব্যাংক করতে পারব। ভারতেও আমরা করতে চেয়েছিলাম। মহাভারত নাম দিয়ে করতে চেয়েছিলাম। মহাভারত ফাউন্ডেশন নাম দিয়ে আমরা করতে চেয়েছিলাম মাইক্রো ক্রেডিট। কিন্তু না, আমরা মাইক্রো ক্রেডিটে যাব না। করলে যদি কোনদিন পারি ব্যাংক করব, নচেত আমরা করব না। ঠিক আছে? তবে ভবিষ্যতে সম্ভাবনা আছে ব্যাংক হিসেবে যদি মাইক্রো ক্রেডিটে আমরা যাব।